বাংলাদেশের ক্রিকেট একসময় বিশ্বকে চমকে দিয়েছিল, কিন্তু আজ তাদের পারফরম্যান্স ক্রমশ অবনতির দিকে বিশ্ব মঞ্চে। তাই বিশ্ব ক্রিকেট প্রেমীদের মনে সংশয় জেগেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। কেন এই অবনতি, কি তার সমাধান? বন্ধুরা, এই নিয়েই আজকের বিশ্লেষণ। আমরা জানি ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় একটি খেলা এবং সে দেশের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে একটি ইমোশন। তবে দুঃখের বিষয়, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিক ব্যর্থতা। তাই টেস্ট, ওডিআই কিংবা টি-20 যে কোনো মঞ্চেই আমরা বাংলাদেশের ব্যর্থতার নজির দেখতে পাচ্ছি। এই ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের অবনতির কারণ চুলচেরা বিশ্লেষণ করব এবং ধ্বংস থেকে উত্তরণের পথ আমরা খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা বাংলাদেশ ক্রিকেটের উত্থান ফলো করব। সেটি হলো 1997 সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। 1999 সালে বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং পাকিস্তানকে পরাজিত করে। এটি সত্যি বাংলাদেশের মানুষের কাছে একটি বড় অ্যাচিভমেন্টস। এরপরে 2007 বিশ্বকাপে ভারতের মতো একটি পরাশক্তি ক্রিকেট টিমকে পরাজিত করে। তাছাড়া দক্ষিণ আফ্রিকাকেও হারায় তারা। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে তারা ওঠে। এরপর 2010 থেকে 2018 সালে মাশরাফি, সাকিব, মুশফিকের মতো নেতৃত্বে স্থিতিশীলতা পায় বাংলাদেশ ক্রিকেট টিম। তবে সত্যি আমাদের লজ্জা লাগে সাম্প্রতিকতম পারফরম্যান্সের পরিসংখ্যান। যদি আমরা প্রথমে টেস্ট ক্রিকেটের দিকে ফলো করি, 2020 থেকে 2023 সালের পরিসংখ্যানটাকে দেখি, 17 ম্যাচের মধ্যে মাত্র 3টি জয়লাভ করেছে। বাকি প্রত্যেকটাই তাদের সত্যিই ধ্বংসের নিদর্শন মিলেছে। 2টি জয় জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং 1টি আয়ারল্যান্ডের বিপক্ষে। ইনিংস হারানোর পূর্বাণতা যদি আমরা ফলো করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস টেস্টের মতো একটা খেলায় 220 রানেও তারা পরাজিত হয়েছে, যেটি 2022 সালে ঘটেছিল। এছাড়া ওডিআইয়ের ক্ষেত্রে 2023 বিশ্বকাপে 9 ম্যাচে মাত্র 2টি জয় পেয়েছে, শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে 80% ম্যাচে অর্থাৎ 80% ম্যাচে হার বাংলাদেশের সেই রেকর্ড গড়ে তুলেছে। এরপর টি-20 ক্ষেত্রে 2022 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় স্কটল্যান্ডের কাছে শোচনীয় হার। ভাবতে পারছেন, স্কটল্যান্ডের মতো একটা ছোট্ট কান্ট্রির বিরুদ্ধেও তারা পরাজয় বরণ করেছে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে 2023 সালে বাংলাদেশ। সবশেষে 2025 সালে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে শোচনীয় পরাজয় এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট টিম এই যে হঠাৎ একটা ধ্বংসের ছায়া দেখতে পাচ্ছি, সেটি কেন, তার ভিতরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। সেক্ষেত্রে সর্বপ্রথম যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো বাংলাদেশ টিমের পতনের পিছনে তাদের সিনিয়র খেলোয়াড়দের দায় কতটুকু। প্রথমেই সিনিয়র খেলোয়াড়দের মধ্যে যার নামটি উঠে আসবে তিনি হলেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ক্ষেত্রে তার অসামঞ্জস্যতা, অর্থাৎ বল না থাকলে পারফরম্যান্স পড়তির দিকে। এছাড়া সাকিব আল হাসানের উপর বেশি নির্ভরশীলতা। বিসিসিআই সবসময় সাকিব আল হাসানের ওপর বেশি নির্ভর করে। তার রিপ্লেসমেন্ট হিসাবে কোনো খেলোয়াড়কে সুযোগ না দেওয়া বা তৈরি করা বাংলাদেশ টিমের পতনের অন্যতম কারণ। তার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 2025 চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে আয়োজিত, সেখানেও দেখব সাকিব আল হাসান না থাকায় সেরকম কোনো অলরাউন্ডার বাংলাদেশের হয়ে দুরন্ত বা রোল প্লে করতে পারেনি। এরপর যে নামটি উঠে আসবে তিনি হলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল।
দীর্ঘ সময় তিনি ইনজুরি করে দলকে সত্যিই ভুগিয়েছেন। তাছাড়া তার ফর্ম হারানো এবং তার বদলে ওপেনিংয়ে কোনো ব্যাটসম্যান জায়গা না পাওয়া এটি দলের জন্য খুবই দুর্বিষহ। এরপর মুশফিকুর রহিম, চাপের মুহূর্তে ব্যর্থতা, তাই সে 2023 বিশ্বকাপ নেদারল্যান্ডের বিপক্ষে ক্যাচ ড্রপ। যাই বলি, মুশফিকুর রহিমের পারফরমেন্স চাপের মুহূর্তে সত্যিই কঠিন। সেটা আমরা উদাহরণ হিসাবে সবশেষ 2025 সালে এই সবেমাত্র চ্যাম্পিয়ন ট্রফিতেও দেখতে পেয়েছি, ভারতের বিপক্ষে হোক কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম সত্যিই চাপের মুহূর্তে পারফর্ম করতে পারেনি। এর পরের পয়েন্টটি জুনিয়রদের অপরিপক্কতা। লিটন দাস ওপেনিংয়ে অস্থিরতা, স্ট্রাইক রেট সত্যি খুবই নিম্ন এবং কিপিংয়ে তার দুর্বলতা আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া নাজমুল হোসেন শান্ত, বর্তমান সময়ে যিনি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তাকে আমরা বলতে পারি পুরো বিশ্বের মধ্যে ক্যাপ্টেন জগতের সবথেকে বাজে ক্যাপ্টেন হলেন নাজমুল হোসেন শান্ত, যার নেই কোনো পারফর্ম, নেই কোনো কার্যকারী বুদ্ধি, নেই কোনো গ্রাউন্ডে রণকৌশলের মতো কোনো বুদ্ধি নেওয়ার ক্ষমতা নেই। আন্তর্জাতিক চাপে মেন্টাল ব্রেকডাউন যাকে আমরা বলতে পারি, তার দৃষ্টান্ত হলো নাজমুল হোসেন শান্ত। এছাড়া ফাস্ট বোলারদের দুর্বলতা, ইবাদত হোসেন, তাসকিন আহমেদের ইনজুরি সত্যিই দেশের ক্রিকেটকে অবনতির পথে নিয়ে যাচ্ছে। ফিল্ডিং ও ফিটনেস, বিশ্বের যে কটা ক্রিকেট টিম আছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ ক্রিকেট টিম ফিল্ডিংয়ের ক্ষেত্রে অবনতি। আন্তর্জাতিক গড়ের চেয়ে 35% বেশি ফিল্ডিং ত্রুটি বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করেছি। 2023 সালে ICC রিপোর্টের আমরা এটি পর্যবেক্ষণ করতে পারি। এবার যদি আমরা অন্য ছোট ছোট দেশের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের তুলনা করি, তাহলে প্রথমেই দেখব আফগানিস্তান। বর্তমান সময়ের উঠতি একটি তারকা কান্ট্রি, যা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তানের মতো বড় বড় দেশকে চ্যাম্পিয়ন ট্রফি হোক, T20 বিশ্বকাপ হোক, সেই মঞ্চে তাদেরকে হারিয়ে বাংলাদেশের মতো দেশকে দৃষ্টান্ত স্বরূপ দেখিয়ে দিয়েছে এবং আফগানিস্তানের ক্রিকেটে মানুষের মনে একটি আলাদাই জায়গা করে নিয়েছে। সেটি হলো তাদের রণকৌশল বলতে গেলে স্পিনারদের উপর ভিত্তি করে স্ট্র্যাটেজি তারা পালন করে এবং ICC টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রেখেছে। তাদের স্পিনারদের মধ্যে অন্যতম হলো রাশিদ খান, আল্লাহ গাজনাফার এবং মুজিবুর রহিম। সত্যি অতুলনীয় তাদের পারফর্ম। এছাড়া তাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের বিভিন্ন তারকা ব্যাটারদের। এবার যে কান্ট্রিটা সেটি হলো আয়ারল্যান্ড। স্থানীয় লিগ উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য স্কলারশিপ দিয়ে তাদের ক্রিকেটটাও ক্রমশ তারা উন্নতি করছে। সেজন্যই তারা বিভিন্ন মঞ্চে বাংলাদেশের মতো টিমকেও হারিয়ে দিচ্ছে। এরপরে আমরা বাংলাদেশের ক্রিকেটের অবনতির পিছনে তাদের ক্রিকেট স্ট্রাকচারের পয়েন্টটাকে যদি আমরা আলোকপাত করি, তাহলে দেখব বাংলাদেশের তেমন কোনো উচ্চমানের ঘরোয়া ক্রিকেট নেই। আর ঘরোয়া ক্রিকেট যে কটি আছে সেখানেও ইন্টারন্যাশনাল ম্যাচের মতো পরিষেবা নেই। যেমন ঘরোয়া ক্রিকেটে গ্রিন টপ পিচের অভাব, এছাড়া DRS কিংবা তাদের প্লেয়ারদের একটি স্টেডিয়াম থেকে অন্য স্থানে যেতে গেলে যাত্রীবাহী বাসের ক্ষেত্রেও পরিষেবা সত্যি দুর্ভাগ্যজনক। এছাড়া BPL-এ বিদেশি খেলোয়াড়দের প্রাধান্য দেয়, স্থানীয় ট্যালেন্ট কম সুযোগ পায়। এরপর আমরা যে কোনো দেশের যে কোনো খেলার পেছনে সে দেশের প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক প্রভাব দেখতে পাই, তেমনি বাংলাদেশ তা থেকে মুক্ত নয়। সেখানে BCB অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায় আমরা অস্বীকার করতে পারি না। সেখানে বারংবার 2019 সাল থেকে 2023 সাল যদি দেখি, তাহলে হেড কোচ বারংবার পরিবর্তন করেছে। পাঁচজন হেড কোচ পরিবর্তন করেছে, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড মাত্র একজন হেড কোচকে পরিবর্তন করেছে, ইংল্যান্ডও তাই। দলে নির্বাচনের ক্ষেত্রে আমরা পক্ষপাত লক্ষ্য করেছি, যথা সৌম্য সরকার এবং বিভিন্ন প্লেয়ারকে, আন্ডার-19 প্লেয়ারকে তারা ব্যতি রেখে দল নির্বাচন করেছে, নতুনদেরকে তারা সুযোগ দেয় না। রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে সত্যিই একটি বাজে সাইট, যেটি ক্রিকেট বোর্ডের সরকারি নিয়ন্ত্রণ, আমলাদের প্রাধান্যতা, এগুলি বাংলাদেশের অদক্ষতা প্রকাশ পায়। এছাড়া ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, যেটি 2023 BPL-এ স্পট ফিক্সিং আমরা দেখতে পেয়েছি।
এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে আর্থিক দুর্নীতি, যেমন স্টেডিয়াম নির্মাণের বিলম্ব, খেলোয়াড়দের ফি বিতর্ক। আমি যখন ভিডিও বানাচ্ছি তখনও হয়তো বাংলাদেশ বিপিএলের মতো প্রিমিয়ার লিগে সেখানেও দেখব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাদের টিম মালিকের সাথে নেগোসিয়েশনে যাচ্ছে তাদের ফি নিয়ে। তাদের ফি পাচ্ছে না, তাদের ফি সঠিক মতো তারা পাচ্ছে না। এছাড়া ঘরোয়া ক্রিকেট যদি দেখি তাহলে জাতীয় ক্রিকেট লিগ যেটা এনসিএল, সেখানেও নিম্নমানের পিচ ব্যবহার করা হয়, অনিয়মিত শিডিউল, যেখানে এই পিচে খেলতে নিম্নমানের পিচে খেলে তাদের অভ্যাস হয়ে গেলে বড় ইন্টারন্যাশনাল পিচে গিয়ে খেলার সুযোগে তারা অবনতির ফল দেখতে পাচ্ছে। এছাড়া তরুণ বিকাশমান যেসব প্লেয়ার আন্ডার-19 টিমের সাফল্য 2020 ও 2021 বিশ্বকাপে ফাইনালের মতো খেলায় তারা খেলেছে এবং ভারতের মতো টিমকেও তারা অনেক সময় হারিয়েছে। বিষয় হলো সেই সব তরুণ বিকাশমান রত্নদেরকে সিনিয়র টিমে সুযোগ দেওয়া হচ্ছে না, যেখানে একই সাথে খেলা ইন্ডিয়ার ক্ষেত্রে আন্ডার-19 প্লেয়ার যেমন শ্রেয়াস আয়ার, শুভমান গিলের মতো বড় বড় প্লেয়ার, যশস্বী জয়সওয়াল তারা সুযোগ পাচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো টিমে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলাদেশ ক্রিকেট টিম কেন কিভাবে ধ্বংসের পথে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব কিভাবে সমাধান করা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমের ফর্ম টু বটম টু টপ। প্রথমে যে পয়েন্ট উঠে আসবে সেটি হলো ক্রিকেটের খোল নলচে বদলে দেওয়া, অর্থাৎ স্ট্রাকচারাল পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। ঘরোয়া লিগে স্পোর্টিং পিচ তৈরি করা, বিদেশি কোচ নিয়োগ, বিশেষ করে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ করা। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজের মতো একটা ট্যালেন্টেড বোলার ক্রমশ তার পারফর্ম ধীরে ধীরে অবনতির দিকে ছড়িয়ে যাচ্ছে। আন্ডার-16, আন্ডার-19 প্রোগ্রাম জোরদার করা, মেন্টাল টাফনেস, সেখানে সাইকোলজিস্ট নিয়োগ করা, চাপ ম্যানেজমেন্ট ওয়ার্কশপ তৈরি করা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, স্বাধীন ক্রিকেট বোর্ড গঠন করা এবং ট্রান্সপারেন্সি সিস্টেম বজায় রাখা। এইভাবে আমরা দেখব বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনা রয়েছে। যেমন শরফিন ইসলাম, তৌহিদ হৃদয়ের মতো নতুন প্রতিভা। এছাড়া কালেকটিভ রেসপন্সিবিলিটি বাংলাদেশ টিমকে বিশ্বাস করাতে হবে, কারণ একক পারফরম্যান্সে কোনো ভালো পারফর্ম বিশ্বমঞ্চে করা যায় না। তাদেরকে বলতে হবে ব্যর্থতা চূড়ান্ত নয়, শিক্ষা নেওয়ার সুযোগ। দর্শকদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দিতে হবে। এছাড়া সে দেশের দর্শক বড্ড সমালোচনা নির্ভর, সেই জন্য সে দেশের দর্শকদেরও উচিত বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকা দুঃসময়ে। বন্ধুরা, এই ছিল আমার সম্পূর্ণ আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে এবং আপনার কি মন্তব্য বাংলাদেশ টিম নিয়ে, বাংলাদেশ টিমের অবনতি নিয়ে এবং কিভাবে বাংলাদেশ টিম আবার নিজেদেরকে উচ্চ আসনে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে পারে, যাতে করে বাংলাদেশের মানুষের ক্রিকেট যে একটি আবেগ সেটি রক্ষা করতে পারে, সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।